দেশে করোনায় আরও ৬৭ মৃত্যু, সামনে আরও খারাপ দিন, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সিনোফার্মের টিকা দেয়া শুরু, অগ্রাধিকার তালিকায় মেডিকেল শিক্ষার্থীরা। মা, বাবা ও ছোট বোনকে খুন করে খুনি বড় বোনের আত্মসমর্পণ। বাড়ি পাচ্ছে আরও অর্ধলক্ষাধিক পরিবার, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অদূরদর্শিতা ও নেতৃত্বহীনতায় বেহাল বিএনপি। দেখছেন এটিএন নিউজ, সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো সংবাদ। ১.৫ মাসের মধ্যে দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করেছে আজ। ২৪ ঘন্টায় আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৪৪৬ জনে। এই সময়ে আক্রান্তের সংখ্যাটাও ৩,০০০-এর বেশি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশের ৫২৮টি পরীক্ষাগারে ১৬,৯৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩,০৫৭ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হারও বেড়েছে, যা ১৮.02%। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮,৪৮,০২৭। এ সময় সুস্থ হয়েছেন ১,৭২৫ জন, মোট সুস্থ ৭,৮০,১৪৬ জন। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর আকার ধারণ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সামনের দিনগুলো ভালো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আপনারা জানেন, করোনা দ্বিতীয় তরঙ্গ ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে গেছে। আমাদের সীমান্ত এলাকার সমস্যা খুবই প্রকট। বিশেষ করে রাজশাহী, খুলনা বিভাগে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। ঢাকায়ও বিশেষজ্ঞরা আরো ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছেন। ভারতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। অলরেডি ভারতীয় মিডিয়ায় খবর এসছে। কাজে সামনের দিনগুলো খুব ভালো যাবে না, এটাই সত্য। এই সময় আমাদের নিজেদেরও স্বাস্থ্যবিধি মেনে নিজেদেরও রক্ষা করতে হবে, মানুষকেও বাঁচাতে হবে। চীন সরকারের উপহার সিনোফার্মের টিকা দিয়ে দেশে আবারও শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। তবে শুরুতেই সাধারণ জনগণ এই টিকা পাচ্ছেন না। সারা দেশের মেডিকেল শিক্ষার্থীরা টিকার আওতায় আসবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় অগ্রাধিকারের তালিকায় অন্যান্য পেশাজীবীরা থাকলেও শুরুতেই শিক্ষার্থীদের দেয়া হচ্ছে। বৈরী প্রকৃতির কারণে কিছুটা দেরিতে শুরু হয় টিকাদান কার্যক্রম। চীনের সিনোফার্ম টিকা দেয়া হচ্ছে দেশ জুড়ে মেডিকেল শিক্ষার্থীদের। এক ভাইলে ১ ডোজ টিকা দেয়া হয় একজনকেই। কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই টিকাদান কর্মসূচিতে ঢাকা মেডিকেল কলেজ সহ বাকি 3টি মেডিকেল কলেজে শেষ বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন স্বতঃস্ফূর্তভাবে। আমাদের এনআইডি ছিল না, তো সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তরকে অবশ্যই ধন্যবাদ। তারা আমাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা আমাদের এনআইডিটার ব্যবস্থা করে দিতে পেরেছে এবং আমরা টিকাটা নিয়ে নিতে পেরেছি। আমরা আশা করছি যে এখন আমরা ভ্যাকসিন যেহেতু দিয়ে ফেলেছি, ইনশাল্লাহ এখন ফার্স্ট ডোজ দিচ্ছি, সেকেন্ড ডোজ পরবর্তীতে দিব। সো আমরা আশা করছি যে এরপর আমরা অ্যাটেন্ড করতে পারবো ক্লাসগুলো। আমরা খুশি যে টিকাটা দেওয়া হলে আমরা ক্লাস শুরু করতে পারবো এবং নিজেদের সুরক্ষারও একটা ব্যাপার আছে। ইন্টার্ন ডক্টরদের ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, পেশেন্ট দেখা, ওয়ার্ডে থাকা, সব কিছু। সো এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজের সময়ের ব্যবধান নির্ধারণ করে দেওয়া হয়েছে 4 সপ্তাহ বা 28 দিন। এছাড়া টিকাদান কেন্দ্রের অন্যান্য ব্যবস্থাপনা আগের মতোই। ডেল্টা ভেরিয়েন্ট, এটা যদি সত্যিকার অর্থেই আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের প্রত্যন্ত বা পেরিফেরিতে অলরেডি তার কার্যক্রম শুরু করছে, তাণ্ডব যদি আমরা বলি সেটা শুরু হয়ে গিয়েছে। যে জেনারেশন, এটাকে আমরা ধরে রাখতে চাই এবং স্কুল কলেজগুলো খুলে দেওয়ার দরকার। এই নির্দেশনার আলোকেই এখন স্টুডেন্টদেরকে, মেডিকেল স্টুডেন্ট, নার্সিং স্টুডেন্ট, এদেরকে দেওয়া আছে। 10 ক্যাটাগরির মানুষকে এই টিকা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। অগ্রাধিকার প্রাপ্তদের তালিকায় রয়েছেন সরকারি স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্য যারা আগে টিকা নেননি, বিদেশগামী বাংলাদেশি কর্মী, সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী।
সরকারি নার্সিং ও মিডওয়াইফ, উন্নয়নমূলক সরকারি প্রকল্পে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারী, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, সারা দেশে কোভিড-19 মৃতদেহ সৎকারে নিয়োজিত ওয়ার্ড বা পৌরসভার কর্মী এবং বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। সাধারণ মানুষ এখন সামনের সপ্তাহে জুলাই মাস থেকে আমরা শুরু করব। যতদূর আমরা যতদূর জানতে পেরেছি তো আমরা জুলাই মাসের মধ্যে ভ্যাকসিন পেয়ে যাব। সিনোফার্মের উপহারের মোট 11 লাখ টিকার 30,000 ডোজ নিজেদের কর্মীদের জন্য রেখেছে চীন। বাকি 10,70,000 ডোজ টিকা দেশের 5,35,000 মানুষকে দেয়া হবে। তবে অগ্রাধিকার তালিকা শেষ হলেই সাধারণ মানুষ টিকা দেওয়ার সুযোগ পাবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। অন্যান্য খবর, 999-এ ফোন করে নিজেই জানান মা বাবা ও ছোট বোনকে খুন করার খবর। রাজধানীর কদমতলীতে আটক করা হয়েছে আত্মস্বীকৃত এই খুনি মেহজাবিন মুনকে। হাসপাতালে ভর্তি আছে তার স্বামী ও সন্তানও। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। লোমহর্ষক ঘটনাটি ঘটে রাজধানীর কদমতলীর মুরাদপুরের একটি বাসায়। বিদেশ ফেরত মধ্যবয়সী মাসুদ রানা, তার স্ত্রী মৌসুমী ইসলাম ও তাদের ছোট মেয়ে জান্নাতুলের মরদেহ শনিবার নিজেদের ঘরে পায় পুলিশ। নিহত দম্পতির বড় মেয়ে মেহজাবিন নিজেই ফোন করে ঘটনা জানান পুলিশকে। শুক্রবার স্বামী সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে এসেছিলেন তিনি। 999-এ যিনি কলটা করেন তিনি মূলত এই ঘটনাটা ঘটিয়েছেন। তিনি মেহজাবিন মুন, উনি পুলিশকে এভাবেই সংবাদটা দেন যে আপনারা দ্রুত আমার বাসায় আসেন, আমি 3 জনকে হত্যা করেছি, আপনারা যদি দেরি করেন আমি আরো 2 জনকে হত্যা করব। মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম ও তাদের 5 বছর বয়সী সন্তানকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কিভাবে এই ট্রিপল মার্ডারের ঘটনা তাও পুলিশকে জানান আটক মেহজাবিন। তিনি আসার সময় ঘুমের ওষুধ সাথে করে নিয়ে আসেন, যেটা তিনি খাবারের সাথে মিশে তাদের সবাইকে খাওয়ান এবং গভীর রাতে তারা যখন অচেতন হয়ে যান তখন তিনি তাদেরকে শক্ত করে হাত পা বাঁধেন এবং শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করেন। পারিবারিক কলহেই এই হত্যাকাণ্ড সে ব্যাপারে নিশ্চিত পুলিশ। তবে কিভাবে, কি নিয়ে কলহ তা আটক বড় মেয়ে এবং তার স্বামী শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের পরেই স্পষ্টভাবে জানিয়েছেন তারা। অন্য একাধিক কারণ থাকতে পারে, যে বিষয়গুলো আসলে আমরা তাকে যখন আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করবো তখন হয়তো আমরা নিশ্চিত হতে পারবো, আবার আপনাদেরকে জানাতে পারবো। বা সে আদালতে যদি এই বিষয়গুলো বলে সেক্ষেত্রে আমরা পরবর্তী আইনগত প্রক্রিয়া নিতে আরো সহজ। তবে নিহত মৌসুমী ইসলামের বোনদের অভিযোগ এই হত্যাকাণ্ডের সঙ্গে মেহজাবিনের স্বামীও জড়িত। অচেতন অবস্থায় যাকে উদ্ধার করে পুলিশ। শফিকুল ইসলাম অন্য একটি হত্যা মামলার আসামি বলেও অভিযোগ করেন তারা। এই ছেলে এই 3 জনকে বিষ খাওয়া মেরে ফেলছে এবং ছোট যে বাচ্চাটা, এই বাচ্চাটারও বিষ খাওয়া হয়েছে। বাচ্চাটা এখন মেডিকেলে। ছোট মেয়েকে নিয়ে দ্বন্দ্ব এবং টাকা পয়সা নিয়েও দ্বন্দ্ব। আর সব সময় ওর মাথার ভিতরে এটাই থাকতো, টাকা পয়সা না দিলে আর এই ছোট মেয়েকে না দিলে ও মারে ফেলবে সবাইকে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে বিশ্বের সবার উপরে এখন বাংলাদেশের নাম। আগামীকাল আরও 53,340টি পরিবারকে একটি বাড়ি ও 2% জমি বুঝিয়ে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে যারা বাড়ি ও জমি বুঝে পেয়েছেন এখন তারা কেমন আছেন? দেশের বিভিন্ন স্থানের আশ্রয়ণ প্রকল্পগুলো ঘুরে তাই জানাচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। ছবি তুলেছেন সোহেল রানা। নতুন ঘর বুঝে পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এই ভূমিহীন কৃষক। পরম মমতায় যত্নে পরিপাটি করে নিচ্ছেন তার একমাত্র স্থায়ী ঠিকানা। একটা সময় ঘরবাড়ি সবই ছিল। ভাইকে বিদেশে পাঠাতে গিয়ে সর্বশান্ত হয়েছিলেন 27 বছর আগে। এই এতগুলো বছর কেমন কেটেছে তার? আসলে যার বাসা নাই হে বুঝতে বাসার খবরটা বহুত কষ্ট করছে, পুরোনো নাই যে কষ্ট করছি। আল্লাহর রহমতে দোয়া করি প্রধানমন্ত্রীর জন্য। ব্রাহ্মণবাড়িয়ার এক সময়কার ভূমিহীন এই মানুষগুলোর মতো সারা দেশেই আনাচে কানাচে নতুন ঘর আর একখণ্ড স্থায়ী ঠিকানা বুঝে পাচ্ছেন লাখো মানুষ। দারিদ্র্যের বিরুদ্ধে যাদের আজন্ম লড়াই, সেই লড়াইয়ে এখন বড় অনুপ্রেরণার নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প। আল্লাহ দেশে শান্তিতে রয়েছি, নামাজ পড়তেছি, আল্লাহরে দোয়া করতেছি, হাসিনার নাকি দোয়া করি। ফুকান কানাকানা করছে আমার এই ঘর দেশে, আমি ঠাই আমি একটু খুশি পাইছি। 2 বাড়ি তরুলতা থাকবে, নীলকণ্ঠ থাকবে আর শ্বেতকণ্ঠ থাকবে। 3 বিনে করে রাখলে একটা বড় একটা সুন্দর লাগবে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2019 সালে দেশের হতদরিদ্রের হার ছিল প্রায় 10%। বিশ্বব্যাংকের হিসেবে সংখ্যাটা 2,29,00,000। সরকারি হিসেবে এর মধ্যে প্রায় 3 লাখ পরিবার
ভূমিহীন। বলেন জমির শতাংশ 50 থেকে 1 লাখ এবং ঘরের দাম 2 লাখ, পানি বিদ্যুৎ বিনা পয়সায় এবং সরকারি প্রশিক্ষণ ঋণ এই কার্যক্রমের আওতায় আসার ফলে যে ব্যক্তিটি একেবারে কিছুই ছিল না, তিনি লাখপতি হওয়ার সাথে সাথে দারিদ্র বিমোচনে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এবং সরকারের পৃষ্ঠপোষকতায় কর্মসূচির আওতায় চলে আসছেন এবং নিজের সন্তান সন্ততিকে বিদ্যালয়ে পাঠানো বা সুস্বাস্থ্য বা সুনাগরিক গড়ে তোলার জন্য একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন। শর্ত অনুযায়ী জমি ও ঘর পাওয়া এই পরিবারগুলো তাদের ভূমি বিক্রি করতে না পারলেও বাড়ির যে কোনো ধরনের উন্নয়ন ও বংশ পরম্পরায় ভোগ দখল করতে পারবেন, অর্থাৎ আজীবনের জন্য স্থায়ী ঠিকানা পাচ্ছে লাখো পরিবার। 1997 সাল থেকে এ পর্যন্ত প্রায় 4.25 লাখ পরিবার তাদের ঘর বুঝে পেয়েছেন। চলতি বছর আরো 1 লাখ পরিবারকে একটি করে ঘর এবং 1 খণ্ড জমি বুঝিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন ততদিন এই প্রকল্প চলবে যতদিন বাংলাদেশে ভূমিহীন থাকবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, সুলতানপুর, ব্রাহ্মণবাড়িয়া। আইএস, আল কায়দা সহ ছোট বড় অনেক জঙ্গি সংগঠন তৎপর পশ্চিম আফ্রিকার মরুদেশ মালিতে। জাতিসংঘের শান্তি মিশনের বিভিন্ন ক্যাম্প এবং আশপাশে বিধ্বংসী আইইডি হামলা এখন প্রায় প্রতিদিনের ঘটনা। এসবের মধ্যেই ঝুঁকি নিয়ে শান্তি মিশনের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। মালি মরুভূমির সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্টেট গাঁওয়ে বাংলাদেশের সেনা সদস্যদের সাথে আছেন মুন্নি সাহা। মালি আসলে যে কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলা হয় সেইটির কারণ হলো আইইডি, মানে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস। আমরা এই বহরটির পিছনে যে বহরটির ছবি আমরা দেখছি, এই বহরে করে যাচ্ছি এয়ারপোর্ট। এই এখানে গাঁওতে যে এয়ারপোর্টটি, সেই ইউএন জাতিসংঘের যে এয়ারপোর্টটি, সেই এয়ারপোর্টটি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ এই মিশনের, বাংলাদেশ সেনাবাহিনী ব্যান্ডবেটের। এবং ব্যান্ডবেটের এই কনভয়টি একটি রেগুলার নিয়মিত কনভয়, নিয়মিত সার্চে যাচ্ছিল এবং তারই আমরা ছবি তোলার জন্য এই বহরের একটি গাড়িতে ছিলাম এবং হঠাৎ করে এখানে থেমে যেতে হয়েছে। থেমে যাওয়ার পরপরই যেখানে আমার পেছনে আমি দেখতে পাচ্ছি যে প্রথম যে গাড়িটি ক্যারিয়ার, তিনি এই এক্সপ্লোসিভ বিশেষজ্ঞ, তিনি এই গাড়িটি থামিয়ে সার্চের কাজটি করেছিলেন। ছবি তোলার জন্য আমরা যেতে চেয়েছিলাম। আমাকে আসলে এই পথরেখা আমি যদি ঠিক করে দেখাতে পারি যে এই পথরেখা যে ট্রান্সপোর্টে প্রথম গাড়িটি গিয়েছে, এই পথরেখার বাইরে দিয়ে হাঁটা নিষেধ করে দিয়েছে। এই পথরেখার বাইরে দিয়ে আমি হেঁটে যেই জায়গায় আসলে এক্সপ্লোসিভ ডিভাইস সেটা আছে বলে সন্দেহ করে তারা সার্চের কাণ্ডটি করলো, সেখানে যাওয়া নিষেধ। সুতরাং আমি মোটামুটি এখানে পা টিপে টিপে আমাদের এই পথ যেখানে দেখাচ্ছি, যেখানে প্রথমে একটি গাড়ি গেছে, সেই পথরেখা ধরে আবার আমাকে আমরা যেই গাড়িটিতে, আমি যেই গাড়িটিতে, যে ভেহিকেলটিতে ছিলাম, দ্বিতীয় ভেহিকেলটিতে, সেটার মধ্যে যেতে হচ্ছে এবং ছবি তোলার জন্য এই পথরেখাটি ধরেই সামনে যেতে হচ্ছে। এখন আমাদের রুটিন জব, এখানে যাওয়া এবং আসার সময় আমাদের অবশ্যই সার্চ করে যেতে হবে। বাট আমরা এখানে সার্চ করে কিছু পাইনি, এখন আমরা বুক করিনি। আপনার সন্দেহ হয়েছিল কেন? এটা হচ্ছে ক্যানাডার রাস্তা, আমার এই রাস্তা এইটুকু জায়গা ছাড়া আমার অন্য কোথাও ক্রস করার কোনো হয়েছিল না। তো আমার যেহেতু এদিকে যেতেই হবে, তো এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি না ওই পাশে আমার কি আছে, এই জন্য আমি নেমে অনগ্রাউন্ডে সার্চ করে তারপর যেতে হয়েছে। প্রতি মুহূর্তে মুহূর্তে এখানে বিপদ, পায়ে পায়ে বিপদ। এই পায়ে পায়ে বিপদের বিষয়টি অনেকেরই মনে হতে পারে যে ছবি তোলার জন্যে এখানে সাংবাদিক এই টিমে আছে, সে কারণে তেমন নয়, সেটার কোনো সুযোগও নেই এই মিশনে। বিশেষ করে তাদের নিয়মিত কার্যক্রমের মধ্যেই আমরা জুটে গেছি এবং আজকে এইরকম এই মুহূর্তে এক্সপ্লোসিভের যে সন্দেহ, সেটাও অমূলক নয়। একটা অন্য পথ দিয়ে আমরা যাচ্ছি, যেমনটি বলছিলেন শাহরিয়ার, এই পথে আরও দু এক জায়গায় আইডির যে প্রবণতা, আইডি রেখে দেওয়ার, আইডি উঠে রাখার যে ঘটনা আগে যে ঘটেছে, একটি ছবি আমরা দেখেছি, সেটা থাকতে পারে। সে কারণে মোটামুটি নিরাপত্তাটা নিশ্চিত করেই এই পথ পাড়ি দিতে হবে বেলা পড়ে যাওয়ার আগে। মুন্নি সাহা,
একে নিউজ গাঁও মালিক। কারাজীবন ও অসুস্থতায় বিএনপিতে থেকেও নেই বেগম খালেদা জিয়া। তারেক রহমান আদৌ কখনো দেশে ফিরবেন কিনা জানেন না বিএনপির নীতি নির্ধারকরাও। তাই বৃহৎ এই দলটি আসলে কার নেতৃত্বে কিভাবে চলছে বা চলবে তা নিয়ে জল্পনা কল্পনা নানা মহলে। বিএনপির এই অবস্থায় শুভাকাঙ্ক্ষীরা দায়ী করছেন দলীয় দূরদর্শিতার অভাবকে। সাজিদা সুইটের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি দুশ্চিন্তাটা বাড়াচ্ছে। যদিও লন্ডন থেকে ভার্চুয়ালি দল চালাচ্ছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, কিন্তু কর্মীরা চাইলেই ছুটে যেতে পারেন না বা দলের কোনো কর্মসূচিতে যাকে সশরীরে পাওয়া যায় না তেমন নেতৃত্বকে বায়বীয়ই বলছেন অনেকে। সিনিয়র নেতারাও বেশ সিনিয়র, বয়োজ্যেষ্ঠ। করোনার এই দুঃসময়ে প্রায় সবাই স্বাস্থ্য ঝুঁকিতে। সব মিলিয়ে ঢিমে তালে দায়সারাভাবেই চলছে বিএনপি। খালেদা জিয়ার দীর্ঘ অনুপস্থিতিতে দল চালানোর উপযুক্ত কারো নাম না আসায় সেই দায়টাও তার উপরই দিচ্ছেন অনেকে। একজন নেতার দূরদর্শিতার অভাব হিসেবে দেখা হচ্ছে এটিকে। বিএনপি শুভাকাঙ্ক্ষীরা বলছেন, দলে ত্যাগীদের মূল্যায়ন না হওয়া, তরুণদের সঠিক দিক নির্দেশনা না দেওয়া এবং উৎসাহিত না করায় আজ এই অবস্থা। বিশেষ করে তারুণ্যের প্রতি বিএনপির অবহেলাই আজকের এমন পরিস্থিতির জন্য দায়ী। সবাই তো বয়োবৃদ্ধ। আজকে মোশাররফের বয়স 65, আর আজকে জমিরুদ্দিন সরকার হলো 70-এর বেশি হয়ে গেছে। হয়তো আব্বাসের বয়সটা একটু কম আছে 70, কিন্তু আব্বাস তো ব্যবসা বাণিজ্যে জড়িত হয়ে সে অতটা অ্যাক্টিভ না। বিষয়টা পুরোপুরি অস্বীকার করছেন না বিএনপির নেতারাও, যদিও দাবি করছেন নেতৃত্বের দৃশ্যমান ঘাটতি থাকলেও বাস্তবে কোনো ঘাটতি নেই। দৃশ্যমান একটা ঘাটতি আছে, কিন্তু চেতনাটা যদি আমি সঠিকভাবে থাকি, যেমন একটা ব্যক্তির অনুপস্থিতি থাকতে পারে, যদি সেখানে চেতনা উপস্থিত থাকে তাহলে ব্যক্তি অনুপস্থিতিটা দমে যাওয়ার ব্যাপার না। আমাদেরকে নিজের ইচ্ছাই কিন্তু ত্রুটিমুক্ত হতে হবে। কেউ অ্যাডভাইস করে যেমন করাতে পারবো তা না, কিন্তু এটা আমাকে উপলব্ধি করতে হবে যে আমারই ক্ষতি হচ্ছে। আগের যে কোনো সময়ের চেয়ে বিএনপি এখন শক্তিশালী বলেও দাবি তাদের। জিয়া রহমান সাহেব মরে যাওয়ার পরে বিএনপি থাকবে না, তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ জেলে গেছে বিএনপি থাকবে না, তো বিএনপিতে আরো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে গিয়েছে। সুতরাং বিএনপির গোড়া যে শিখর অনেক গভীরে, যে কারণে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারছে না। এখানে ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয়টা কিন্তু এখন চলে গেছে। গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দলেও গণতন্ত্রই প্রত্যাশা করে জনগণ। পুরনো এবং বড় দল বলে বিএনপির কাছ থেকেও একই প্রত্যাশা। তাই ব্যক্তি বা পরিবারের চেয়ে দলের স্বার্থকে বড় করে দেখতে বিএনপির নেতাকর্মীদের প্রতি পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। একটা ইমার্জেন্সি মিটিং করে নতুন স্ট্যান্ডিং কমিটি করা, হাফিজকে তাদের নেওয়া উচিত, নোমানকে নেওয়া উচিত, ওমরকে নেওয়া উচিত। এদেরকে নিয়ে নতুন করে এখানে হাবিব আর তোর অন্যান্য আমান টামান যারা আছে, যারা এই করতে পারবে খোকন টোকন, তাহলেই এরা আন্দোলন করতে পারবে। আন্দোলন ছাড়া কোনো গতি নেই। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এবারে বার্ডস্টির বিরতি নিচ্ছি, এরপর আরো থাকছে। বগুড়ার মহাস্থানে বাসের ধাক্কায় সন্তান সহ স্বামী স্ত্রী নিহত। ঠিকাদারের অবহেলাতেই টঙ্গীর সড়কে দুর্ভোগ, অভিযোগ মেয়রের। দেশে করোনায় আরো ৬৭ মৃত্যু, সামনে আরো খারাপ দিন, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সিনোফার্মের টিকা দেয়া শুরু, অগ্রাধিকার তালিকায় মেডিকেল শিক্ষার্থীরা। মা, বাবা ও ছোট বোনকে খুনের পর খুনি নারীর আত্মসমর্পণ। বাড়ি পাচ্ছে আরো অর্ধলক্ষাধিক পরিবার, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অদূরদর্শিতা ও নেতৃত্বহীনতায় বেহাল বিএনপি। বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে। শিরোনাম শুনছিলেন। বগুড়ার মহাস্থানে বাসের ধাক্কায় স্বামী, স্ত্রী ও শিশু সন্তান নিহত হয়েছে। আহত হয়েছে 2 জন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলজার হোসেন জানান, সকালে হাতিবান্ধা এলাকায় রংপুরগামী আহসান পরিবহনের একটি বাস বগুড়াগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশায় থাকা স্বামী স্ত্রী এবং তাদের শিশু সন্তান। আহত হন আরও 2 জন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও পালিয়েছে চালক ও তার সহকারী। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হাজারো ছোট বড় গর্ত, পড়ছে দিনভর বৃষ্টি। বিআরটি প্রকল্পের কারণে সড়কের এই অবস্থায় দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। এমন সংবাদ গণমাধ্যমে প্রচারের পর বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শন করতে আসেন 2 সচিব। দুপুরে টঙ্গীর চেরাগালী এলাকায় রাস্তা পরিদর্শন করেন তারা। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান আর্থিক সংকটে থাকার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ধীর গতিতে কাজ চলছে। আগামী 3 দিনের মধ্যে মহাসড়ক যান চলাচলের উপযোগী করার নির্দেশ দেন তিনি। কিছুক্ষণ পর সড়ক বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলামও সেখানে যান। সড়ক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ঠিকাদারের অবহেলার কারণেই এই অবস্থা। ঠিকাদার আছে, তারা সময়টা জিনিসটা লক্ষ্য করে নাই, সেই জন্য আমি মনে করি তাদের মধ্যে একটা বড় ধরনের একটা গাফিলতি আছে। সেই কারণে আমাদের নাগরিকরা কষ্ট করছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যোগাযোগ মন্ত্রী নির্দেশ দিয়েছে যে কোনো মূল্যে দ্রুত এই রাস্তা যেন কাজ করা হয়। যদি ঠিকাদারের যদি গাফিলতি থাকে, আমরা তার সাথে সরাসরি বসতে চাই। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারের ভবিষ্যৎ আগামীতে আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য ও শিল্প খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আজ বাজেটোত্তর এক ওয়েবিনারে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। অ্যাকচুয়ালি 2 সাইড থেকে আছে, ডিমান্ড আর সাপ্লাই সাইড। সাপ্লাই সাইডে কিন্তু এখন আমার মনে হয় অনেকই আপনার বন্ড মার্কেটে অনেক নতুন সাপ্লাই চলে আসবে এবং সেখানে অল্টারনেটিভ একটা ফান্ডিং হবে। এবং আমি মনে করি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যে ব্যবসায়ীদের লং টার্ম লোন নেওয়ার জন্য যে আমাদের সবসময় শুধু ব্যবসায়ীদেরকে ব্যাংকে যেতে হয়, এখন পুঁজিবাজার থেকে যেহেতু বন্ড মার্কেটটাকে শক্তিশালী করা হচ্ছে, একটা আসলে একটা অল্টারনেটিভ সোর্স থিওরি হবে। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। আবহাওয়া অনুকূলে থাকায় বগুড়ায় এবছরও শশার ফলন ভালো হয়েছে। ভালো লাভ পাওয়ায় চাষিরা ঝুঁকছেন শশা চাষে। জেলায় এবছর 5,375 হেক্টর জমিতে শাকসবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিঘা প্রতি খরচ বাদে 25 থেকে 30 হাজার টাকা লাভ করছেন কৃষকরা। ভালো লাভ পাওয়ায় চাষিরা শশা চাষে ঝুঁকছে বেশি, আর যাদের নিজস্ব জমি আছে তারা আরও বেশি লাভবান হচ্ছেন। বগুড়ার উৎপাদিত শশার মান ভালো ও তুলনামূলক দামও কম। ঢাকার কারওয়ানবাজার, নারায়ণগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন এলাকায় এখানকার উৎপাদিত শশার চাহিদা রয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, এবছর প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবং বীজ, সার, কীটনাশক সুলভ মূল্যে পাওয়ায় শশার বাম্পার ফলন হয়েছে। আবারও বাজেট বিরতির পর আরও থাকছে। রক্ষণশীল ইব্রাহিম রাইসি ইরানের নতুন প্রেসিডেন্ট। ইউরোতে আজ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি জার্মানি ও পর্তুগাল। নিউজ আওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। মুন্সিগঞ্জের সদর উপজেলার কোটগাঁও এলাকায় আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাহিবি চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, পুলিশ সুপার আব্দুল মোমেন ও মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। এ সময় মন্ত্রী মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শ্রীনগর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন। এবারে দেশের বাইরের খবর। বড় ব্যবধানে জিতে ইরানের প্রেসিডেন্ট হলেন রক্ষণশীল নেতা ইব্রাহিম রাইসি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শতকরা ৬২% বা ১,৭,৮০,০০০ ভোট পাওয়া রাইসি নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসেন রেজাইয়ের চেয়ে প্রায় ৭৫ লাখ ভোট বেশি পেয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী হিম্মতি পেয়েছেন মাত্র ২৪ লাখ ভোট। ফলাফল মেনে নিয়ে রাইসিকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বীরা। ৬০ বছর বয়সী ইব্রাহিম রাইসি দীর্ঘদিন ধরে রাষ্ট্রপক্ষের কৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সাল থেকে তিনি বিচার বিভাগের প্রধান ছিলেন। তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচনী প্রচারে দুর্নীতিবাজ, অদক্ষ ও অভিজাতদের ঘোর বিরোধী হিসেবে নিজেকে তুলে ধরেন রাইসি। বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির কাছ থেকে রাইসি আগামী আগস্টে দায়িত্ব বুঝে নেবেন। ইউরো চ্যাম্পিয়নশিপ 2020-র খবর। এফ গ্রুপ এবারের ইউরোয় গ্রুপ অব ডেথ নামে পরিচিত। আজ আলাদা ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে হাঙ্গেরি ও ফ্রান্স। রাত ১০টায় হাই ভোল্টেজ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ জার্মানি। জার্মানিকে হারিয়ে এবার ইউরোর মিশন শুরু করে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। হাঙ্গেরির বিপক্ষে জিতলেই প্রতিযোগিতার শেষ ১৬ নিশ্চিত করবেন পল পগবারা। এমবাপ্পে, বেনজেমা, গ্রিজম্যানদের প্রথম ম্যাচে পাসিং ফুটবল খেলে সবার নজর কেড়েছে। তবুও সতর্ক কোচ লুইস এনরিকে। এদিকে বিশ্ব ফুটবলের চোখ থাকবে পর্তুগাল ও জার্মানি ম্যাচে। প্রথম ম্যাচে জোড়া গোল করে রেকর্ডে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাস তারকার সঙ্গে রয়েছেন জোতা, ফার্নান্দেজ, দানিলো। পর্তুগিজদের আক্রমণ ভাগ নিয়েই বড় চিন্তিত জার্মান কোচ জোয়াকিম লো। এছাড়া নিজেদের প্রথম ম্যাচে টনি ক্রুস ও টমাস মুলারদের গোল মিসের মহড়াও তাদের চিন্তার বিষয়। তবে জার্মান কোচ আশাবাদী, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে পর্তুগালের বিপক্ষে জয় অসম্ভব নয়। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে করোনায় আরো ৬৭ মৃত্যু, সামনে আরো খারাপ দিন, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সিনোফার্মের টিকা দেয়া শুরু, অগ্রাধিকার তালিকায় মেডিকেল শিক্ষার্থীরা। মা, বাবা ও ছোট বোনকে খুনের পর খুনি নারীর আত্মসমর্পণ। বাড়ি পাচ্ছে আরো অর্ধলক্ষাধিক পরিবার, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অদূরদর্শিতা ও নেতৃত্বহীনতায় বেহাল বিএনপি। বগুড়ার মহাস্থানে বাসের ধাক্কায় সন্তানসহ স্বামী স্ত্রী নিহত। ঠিকাদারের অবহেলাতেই টঙ্গীর সড়কে দুর্ভোগ, অভিযোগ মেয়রের। রক্ষণশীল ইব্রাহিম রাইসি ইরানের নতুন প্রেসিডেন্ট। এবং ইউরোতে আজ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি জার্মানি ও পর্তুগাল। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইল ফোনে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।